আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা প্রবেশ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ঘরে বাইরের গুরুত্বপূর্ণ অংশে। আজকে আমরা পাঠ করব চতুর্থ পর্ব, সন্দীপের আত্মকথা। এই উপন্যাসটি রচিত হয়েছিল ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে, বিশেষ করে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কার উত্তাল বাস্তবতাকে কেন্দ্র করে। এখানে দেশপ্রেম, রাজনীতি, ব্যক্তিগত সম্পর্ক এবং নৈতিকতার এক জটিল সমন্বয় আমরা দেখতে পাই। এই পর্বে প্রথমবারের মতো আমরা সরাসরি সন্দীপের নিজের দৃষ্টিভঙ্গি জানতে পারি। তার আত্মকথার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে তার রাজনৈতিক চিন্তা ও আদর্শ, তার ভাষণের প্রভাবশালী ক্ষমতা এবং মানুষের আবেগকে কাজে লাগানোর তার দক্ষতা। সন্দীপ নিজেকে একজন দেশপ্রেমিক নেতা হিসেবে উপস্থাপন করলেও তার কথার ভিতরে ধীরে ধীরে প্রকাশ পায় ব্যক্তিস্বার্থ, ক্ষমতার প্রতি তার আকর্ষণ এবং নৈতিকতার এক ভিন্ন ব্যাখ্যা। একই সঙ্গে এই অংশে বিমলার প্রতি তার আকর্ষণ এবং নিখিলের আদর্শের সাথে তার দ্বন্দ্ব গল্পটিকে আরো গভীর ও অর্থবহ করে তোলে। অর্থাৎ এই আত্মকথা শুধু একজনের চরিত্রের বক্তব্য নয়, এটি সেই সময়ের রাজনৈতিক বাস্তবতা এবং মানুষের অন্তর্দ্বন্দ্বের এক জীবন্ত দলিল। তাহলে চলুন সন্দীপের নিজের ভাষায় তার চিন্তা, তার উদ্দেশ্য এবং তার প্রকৃত রূপ আবিষ্কার করি। ফিরছি মূল পর্বে, সন্দীপের আত্মকথা। আমি বুঝতে পারছি একটা গোলমাল বেঁধেছে। সেদিন তার একটু পরিচয় পাওয়া গেল। নিখিলেশের বৈঠকখানার ঘরটা আমি আসার পর থেকে সদর ও অন্দরে মিশিয়ে একটা উভচর জাতীয় পদার্থ হয়ে দাঁড়িয়েছিল। সেখানে বাইরের থেকে আমার অধিকার ছিল, ভিতরের থেকে মুক্তির বাধা ছিল না। আমাদের এই অধিকার যদি আমরা কিছু কিছু হাতে রেখে রয়ে বসে ভোগ করতাম, তাহলে হয়তো লোকের এরকম সয়ে যেত। কিন্তু বাদ যখন প্রথম ভাঙে, তখন ওই জলের তোড়টা হয় বেশি। বৈঠকখানা ঘরে আমাদের সভাটা এমনি জোরে চলতে লাগলো যে কোনো কথা মনেই রইল না। বৈঠকখানা ঘরে যখন মক্ষী আসে আমার ঘর থেকে, আমি একরকম করে টের পাই। খানিকটা বালাচুরির, খানিকটা এটা ওটা শব্দ পাওয়া যায়। ঘরের দরজাটা বোধ করি একটু অনাবশ্যক জোরে ঘা দিয়ে খোলে। তারপরে বইয়ের আলমারির কাছের পাল্লাটা একটু আট আসে, সেটা টেনে খুলতে গেলে যথেষ্ট শব্দ হয়ে ওঠে। বৈঠকখানায় এসে দেখি দরজার দিকে পিছনে করে মক্ষী শেলফ থেকে মনের মতো বই বাছাই করে অত্যন্ত বেশি মনোযোগী। তখন তাকে এই দুরূহ কাজে সাহায্য করার প্রস্তাব করতে এসে চমকে উঠে আপত্তি করে তারপরে অন্য প্রসঙ্গ উঠে পড়ে। সেদিন বৃহস্পতিবারের বারবেলায় পূর্বোক্ত রকমের শব্দ লক্ষ্য করেই ঘর থেকে রওনা হয়েছিলুম। পথের মাঝখানে বারান্দায় দেখি এক দারোয়ান খাড়া। তার প্রতি ভ্রুক্ষেপ না করেই চলেছিলুম। এমন সময় সে পথ আগলে বললে, বাবু ওদিকে যাবেন না। আমি বললাম, যাব না কেন? বৈঠকখানা ঘরে রানিমা আছেন। আচ্ছা, তোমার রানিমাকে খবর দাও যে সন্দীপবাবু দেখা করতে চান। সে বলল, না, সে হবে না, হুকুম নেই। আমার ভারী রাগ হলো। গলায় একটু চড়িয়ে বললুম, আমি হুকুম করছি, তুমি জিজ্ঞাসা করে এসো। গতিক দেখে দারোয়ান একটু থমকে গেল। তখন আমি তাকে পাশে ঠেলে ঘরের দিকে এগুলুম। যখন প্রায় দরজার কাজ বরাবর পৌঁছেছি, এমন সময় তাড়াতাড়ি সে কর্তব্য পালন করবার জন্য ছুটে এসে আমার হাত চেপে ধরে বললে, বাবু যাবেন না। কি? আমার গায়ে হাত? আমি হাত ছিনিয়ে নিয়ে তার গালে কষে এক চড় দিলুম। এমন সময় মক্ষী ঘর থেকে বেরিয়ে এসে দেখে দারোয়ান আমাকে অপমান করার উপক্রম করছে। তাই সেই মূর্তি আমি কখনোই ভুলবো না। মক্ষী যে সুন্দরী, সেটা আমার আবিষ্কার। আমাদের দেশে অধিকাংশ লোক ওর দিকে তাকাবে না। লম্বা, ছিপছিপে গড়ন, যাকে আমাদের রূপর সজ্ঞ লোকেরা নিন্দা করে বলে ঠেঙা। ওর ওই লম্বা গড়নটি আমাকে মুগ্ধ করে, যেন প্রাণের ফোয়ারার ধারা সৃষ্টিকর্তার হৃদয় গুহা থেকে বেগে উপরে দিকে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে। ওর রং শ্যামলা, কিন্তু সে যে ইস্পাতের তলোয়ারের মতো শ্যামলা। কি তেজ আর কি ধার! সে তেজ সেদিন ওর সমস্ত মুখে চোখে ঝিকমিক করে উঠল। চৌকাঠের উপর দাঁড়িয়ে তর্জনী তুলে রানী বললে, ননকু, চলে যাও। আমি বললুম, আপনি রাগ করবেন না, নিষেধ যখন আসে তখন আমি চলে যাচ্ছি। মক্ষী কম্পিত স্বরে বললে, না, আপনি যাবেন না, ঘরে আসুন। এ তো অনুরোধ নয়, এ হুকুম। আমি ঘরে এসে চৌকিতে বসে একটা হাত পাকা নিয়ে হাওয়া খেতে লাগলাম। মুখে একটা কাগজের টুকরো পেন্সিল দিয়ে কি লিখে বেহারাকে ডেকে বললে, বাবুকে দিয়ে এসো। আমি বললাম, আমাকে মাফ করবেন, ধৈর্য রাখতে পারিনি, দারোয়ানটাকে মেরেছি। মক্ষী বললে, বেশ করেছেন, কিন্তু এ বেচারার তো কোনো দোষ নেই, ও তো কর্তব্য পালন করেছে। এমন সময় নিখিল ঘরে ঢুকলো। আমি দ্রুত চৌকি থেকে উঠে তার দিকে পিঠ করে জানালার কাছে গিয়ে দাঁড়ালুম।
মুখী নিখিলকে বললে, আজ ননকু দারোয়ান সন্দীপবাবুকে অপমান করেছে। নিখিল এমনই ভালো মানুষের মতো আশ্চর্য হয়ে বললে, কেন? যে আমি আর থাকতে পারলুম না। মুখ ফিরিয়ে তার মুখের দিকে একদৃষ্টিতে তাকালুম। ভাবলুম, সাধু লোকের সত্যের বড়া স্ত্রীর কাছে ঢেকে না, যদি তেমন স্ত্রী হয়। মুখী বললে, সন্দীপবাবু বৈঠকখানায় আসছিলেন। সে ওর পথ আটক করে বললে, হুকুম নেই। নিখিল জিজ্ঞাসা করলে, কার হুকুম নেই? মুখী বললে, তা কেমন করে বলবো? রাগে ক্ষোভে মুখীর চোখ দিয়ে জল পরে আর কি। দারোয়ানকে নিখিল ডেকে পাঠালে। সে বললে, হুজুর, আমার তো কসুর নেই, হুকুম তামিল করেছি। কার হুকুম? বড় রানীমা মেঝো রানীমা আমাকে ডেকে বলে দিয়েছেন। ক্ষণকালের জন্য সবাই আমরা চুপ করে রইলুম। দারোয়ান চলে গেলে মুখী বলে, ননকুকে ছাড়িয়ে দিতে হবে। নিখিল চুপ করে রইল। আমি বুঝলুম ওর ন্যায় বুদ্ধিতে খটকা লাগলো। ওর খটকায় আর অন্ত নেই, কিন্তু বড় শক্ত সমস্যা। সোজা মেয়ে তো নয়। ননকুকে ছাড়ানোর উপলক্ষে জায়েদের উপর অপমানের সত্যলা চাই। নিখিল চুপ করে রইল। তখন মুখীর চোখ দিয়ে আগুন ঠিকরি পড়তে লাগলো। নিখিলের ভালো মানুষের পরে তার ঘৃণার আর অন্ত রইল না। নিখিল কোনো কথা না বলে ঘর থেকে উঠে চলে গেল। পরদিন সেই দারোয়ানকে দেখা গেল না। খবর নিয়ে শুনলাম তাকে নিখিল মফস্বলের কোনো কাজে নিযুক্ত করে পাঠিয়েছে। দারোয়ানজির তাতে লাভ বই ক্ষতি হয়নি। এইটুকুর ভিতরে নৈপথ্যে কত ঝড় বয়ে গেছে সে তো আভাসে বুঝতে পারছি। বারে বারে কেবল এই কথাই মনে হয়, নিখিল অদ্ভুত মানুষ, একেবারে সৃষ্টি সারা। এর ফল হলো এই যে এরপরে কিছুদিন মুখী রোজই বৈঠকখানায় এসে বেহারাকে দিয়ে আমাকে ডাকিয়ে এনে আলাপ করতে আরম্ভ করলে। কোনো রকম প্রয়োজনের কিংবা আকস্মিকতায় ছুতুটুকু পর্যন্ত রাখলে না। এমন করে ভাবভঙ্গি ক্রমে আকার ইঙ্গিতে অস্পষ্ট ক্রমে স্পষ্টতায় জমে উঠতে থাকে। এ যে ঘরের বউ বাইরের পুরুষের পক্ষে একেবারে নক্ষত্র লোকের মানুষ। এখানে কোনো বাধা পথ নেই। এই পথহীন শূন্যের ভিতর দিয়ে ক্রমে ক্রমে টানাটানি জানাজানি অদৃশ্য হাওয়ায় সংস্কারের পর্দা একটার পর আরেকটা উড়িয়ে দিয়ে কোনো এক সময় একেবারে উলঙ্গ প্রকৃতির মাঝখানে এসে পৌঁছানো সত্যের এই এক আশ্চর্য জয়যাত্রা। সত্য নয় তো কি? স্ত্রী পুরুষের পরস্পরের যে মিলের টান, সেটা হলো একটা বাস্তব জিনিস। ধনুর কণা থেকে আরম্ভ করে আকাশের তারা পর্যন্ত জগতের সমস্ত বস্তুপুঞ্জ তার পক্ষে। আর মানুষ তাকে কতগুলো বচন দিয়ে আড়ালে রাখতে চায়। তাকে ঘর গড়া বিধিনিষেধ দিয়ে নিজের ঘরের জিনিস করে বানাতে বসেছে, যেন সৌরজগৎকে গলিয়ে জামাইয়ের জন্য ঘড়ির চেন করবার ফরমাস। তারপরে বাস্তব যেদিন বস্তুর ডাক শুনে জেগে উঠে মানুষের সমস্ত কথার পাখি এক মুহূর্তেই উড়িয়ে পুড়িয়ে দিয়ে আপনার জায়গায় এসে দাঁড়ায়, তখন ধর্ম বলো বিশ্বাস বলো, কেউ কি তাকে ঠেকাতে পারে? তখন কত ধিক্কার, কত হাহাকার, কত শাসন। কিন্তু ঝড়ের সঙ্গে ঝগড়া করবে কি শুধু মুখের কথায়? সে তো জবাব দেয় না, সে শুধু নাড়া দেয়। সে যে বাস্তব। তাই চোখের সামনে সত্যের এই প্রত্যক্ষ প্রকাশ দেখতে আমার ভারী চমৎকার লাগছে। কত লজ্জা, কত ভয়, কত দ্বিধা। তাই যদি না থাকবে তবে সত্যের রস কি? এই যে পা কাঁপতে থাকা, এই যে থেকে মুখ ফেরানো, এ বড় মিষ্টি। আর এই ছলনা শুধু অন্যকে নয়, নিজেকে। বাস্তবকে যখন অবাস্তবের সঙ্গে লড়াই করতে হয়, তখন ছলনা তার প্রধান অস্ত্র। কেননা বস্তুকে তার শত্রুপক্ষ লজ্জা দিয়ে বলে, তুমি স্থূল। তাই হয় তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়, মায়া আবরণ পরে বেড়াতে হয়। যেরকম অবস্থা, তাতে সে জোর করে বলতে পারে না যে আমি স্থূল, কেননা আমি সত্য, আমি মাংস, আমি প্রভৃতি, আমি ক্ষুধা, নির্লজ্জ, নির্দয়। যেমন নির্লজ্জ নির্দয় সে প্রচণ্ড পাথর, যা বৃষ্টির ধারায় পাহাড়ের উপর থেকে লোকালয়ের মাথার উপরে গড়িয়ে এসে পড়ে। তারপরে যে বাঁচুক আর যে মরুক, আমি সমস্তই দেখতে পাচ্ছি। ওই যে পদ্মা উড়ে পড়ছে, ওই যে দেখতে পাচ্ছি প্রলয়ের রাস্তার যাত্রার সাজসজ্জা চলছে। ওই যে লাল ফিতেটুকু ছোট্ট, এতটুকু রাশি রাশি ঘষা চুলের ভিতর থেকে একটুখানি দেখা যাচ্ছে। ওই যে কালবৈশাখীর লোলুপ জিহবা কামনার গোপন উদ্দীপনার রাঙা, ওই যে পাড়ের এতটুকু ভঙ্গি, ওই যে জ্যাকেটের এতটুকু ইঙ্গিত, আমি যে স্পষ্ট অনুভব করছি তার উত্তাপ। অথচ এই সব আয়োজন অনেকটাই আগোছরে হচ্ছে, এবং আগোছরে থাকছে যে করছে সেও সম্পূর্ণ জানে না। কেন জানে না? তার কারণ মানুষ
বরাবর বাস্তবকে ঢাকা দিয়ে বাস্তবকে স্পষ্ট করে জানবার এবং মানবার উপায় নিজের হাতে নষ্ট করছে। বাস্তবকে মানুষ লজ্জা করে, তাই মানুষের তৈরি রাশি রাশি ঢাকাঢুকির ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে তাকে নিজের কাজ করতে হয়। এজন্য তার গতিবিধি জানতে পারেনি। অবশেষে হঠাৎ যখন সে একেবারে ঘাড়ের উপরে এসে পড়ে, তখন তাকে আর অস্বীকার করবার জো থাকে না। মানুষ তাকে শয়তান বলে বদনাম দিয়ে তাড়াতে চেয়েছে। এজন্য সাপের মূর্তি ধরে স্বর্গোদ্যানে সে লুকিয়ে প্রবেশ করে আর কানে কানে কথা কয়েই মানব প্রেয়সীর চোখ ফুটিয়ে দিয়ে তাকে বিদ্রোহী করে তোলে। তারপর থেকে আর আরাম নেই। তারপরে মরণ আর কি। আমি বস্তুতন্ত্র, উলঙ্গ বাস্তব আজ ভাবুকতায় জেলখানা ভেঙে আলোকের মধ্যে বেরিয়ে আসছে। এর পদে পদেই আমার আনন্দ ঘনিয়ে উঠছে। যা চাই সে খুব কাছে আসবে, তাকে মোটা করে পাবো, তাকে শক্ত করে ধরবো, তাকে কিছুতেই ছাড়বো না। মাঝখানে যা কিছু আছে তা ভেঙে চুরবার হয়ে ধুলোয় উঠবে, হাওয়ায় উড়বে। এ তো বাস্তবের তাণ্ডব নৃত্য। তারপরে মরণ, পাচন, ভালো মন্দ, সুখ দুঃখ, তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। আমার মক্ষীরানী স্বপ্নের ঘুরেই চলছে। সে জানে না কোন পথে চলছে। সময় আসবার আগে তাকে হঠাৎ জানিয়ে তার ঘুম ভাঙিয়ে দেওয়া নিরাপদ নয়। আমি যে কিছুই লক্ষ্য করিনি, এটা জানানোই ভালো। সেদিন আমি যখন খাচ্ছিলুম, মক্ষীরানী আমার মুখের দিকে একরকম করে তাকিয়েছিল, একেবারে ভুলে গিয়েছিল এই চেয়ে থাকার অর্থটা কি। আমি হঠাৎ একসময় তার চোখের দিকে চোখ তুলতেই তার মুখ লাল হয়ে উঠল, চোখ অন্যদিকে ফিরিয়ে নিল। আমি বললাম, আপনি আমার খাওয়া দেখে একেবারে অবাক হয়ে গেছেন। অনেক জিনিস লুকিয়ে রাখতে পারি, কিন্তু আমার এই লোভটা পদে পদে ধরা পড়ে। তা দেখুন, আমি যখন নিজের হয়ে লজ্জা করিনে, তখন আপনি আমার হয়ে লজ্জা করবেন না। সে ঘাড় বেঁকিয়ে আরো লাল হয়ে উঠে বলতে লাগলো, না আপনি। আমি বললাম, আমি জানি লোভী মানুষকে মেয়েরা ভালোবাসে। এই লোভের উপর দিয়েই তো মেয়েরা তাদের জয় করে। আমি লোভী, তাই বরাবর মেয়েদের কাছ থেকে আদর পেয়ে পেয়ে আজ আমার এমন দশা হয়েছে যে আজ লজ্জার লেশ মাত্র নেই। অতএব আপনি একদৃষ্টে অবাক হয়ে আমার খাওয়া দেখুন। না, আমি কিচ্ছু কেয়ার করিনি। এই ডাটাগুলির প্রত্যেকটিকে চিবিয়ে একেবারে নিঃশব্দ করে ফেলে দেব, তবে ছাড়বো, এই স্বভাব আমার। আমি কিছুদিন আগে আজকালকার দিনের একটুখানি ইংরেজি বই পড়েছিলাম। তাতে স্ত্রী পুরুষের মিলন নীতি সম্বন্ধে খুব স্পষ্ট বাস্তব কথা আছে। সেটাই আমি ওদের বৈঠকখানায় বলে ফেলেছিলাম। একদিন দুপুরবেলায় আমি কি জন্য সেই ঘরে ঢুকে দেখি মক্ষীরানী সে বইটা হাতে করে নিয়ে পড়ছে। পায়ের শব্দ পেয়ে তাড়াতাড়ি সেটার উপর আর একটা বই চাপা দিয়ে উঠে পড়ল। যে বইটা চাপা দিল সেটা লাংফলোর কবিতা। আমি বললাম, দেখুন, আপনারা কবিতার বই পড়তে লজ্জা পান কেন? আমি কিছুই বুঝতে পারিনি। লজ্জা পাবার কথা পুরুষের, কেননা আমরা কেউ অ্যাটর্নি বা ইঞ্জিনিয়ার। আমাদের যদি কবিতা পড়তে হয় তাহলে অর্ধেক রাতে দরজা বন্ধ করে পড়া উচিত। কবিতার সঙ্গেই তো আমাদের আগাগোড়া মিল। কবিতার সঙ্গেই তো আপনাদের আগাগোড়া মিল। যে বিধাতা আপনাদের সৃষ্টি করেছেন, তিনি যে গীতিকবি জয়দেব, তার এই পায়ের কাছে বসে ললিতল বঙ্গলতায় হাত পাকিয়েছেন। মক্ষীরানী কোনো জবাব না দিয়ে হেসে লাল হয়ে চলে যাবার উদ্বেগ করতেই আমি বললাম, না, সে হবে না, আপনি বসে বসে পড়ুন। আমি একখানা বই ফেলে গিয়েছিলুম, সেটা নিয়ে দৌড় দিচ্ছি। আমার বইখানা টেবিল থেকে তুলে নিলুম, বললুম, ভাগ্যে এই বই আপনার হাতে পড়েনি, তাহলে আপনি হয়তো আমাকে মারতে আসতেন। মক্ষী বললে, কেন? আমি বললুম, কেননা এ কবিতার বই নয়, এতে যা আছে সে একেবারে মানুষের মোটা কথা, খুব মোটা করেই বলা, কোনো রকম ছাতুরি নেই। আমার খুব ইচ্ছে ছিল এই বইটা নিখিল পড়ে। একটুখানি ভ্রু কুঞ্চিত করে মক্ষী বললে, কেন বলুন দেখি? আমি বললুম, ও যে পুরুষ মানুষ, আমাদেরই দলের লোক, এই স্থূল জগৎটাকে ও কেবল ঝাপসা করে দেখতে চায়, সেজন্য ওর সঙ্গে আমার ঝগড়া বাঁধে। আপনি তো দেখছেন, সেজন্য আমাদের স্বদেশী ব্যাপারটাকে ও লং লেফোর কবিতার মতো ঠাউরাচ্ছে, যেন ফি কথার মধুর ছন্দ বাঁচিয়ে চলতে হবে, এইরকম ওর মতলব। আমরা গদ্যের গদা নিয়ে বেড়াই, আমরা ছন্দ ভাঙার দল। মক্ষী বললে, স্বদেশীর সঙ্গে এই বইটার যোগ কি? আমি বললাম, আপনি পড়ে দেখলেই বুঝতে পারবেন। কি স্বদেশ, কি অন্য সব বিষয় নিখিল বানানো কথা নিয়ে বলতে চায়, তাই পদে পদে মানুষের যেটা স্বভাব তারই সঙ্গে ওর ঠোকাঠুকি বাঁধে।
তখন ও স্বভাবকে গাল দিতে থাকে। কিছুতেই এ কথাটা মানতে চায় না যে কথা তৈরি হবার বহু আগে আমাদের স্বভাব তৈরি হয়ে গেছে, কথা থেমে যাবার বহু পরে আমাদের স্বভাব বেঁচে থাকবে। মক্ষী খানিকক্ষণ চুপ করে রইল, তারপরে গম্ভীরভাবে বললে, স্বভাবের চেয়ে বড় হতে চাওয়াটা কি আমাদের স্বভাব নয়? আমি মনে মনে হাসলুম। ওগো রানী, এ তোমার আপন বুলি নয়, এ নিখিলেশের কাছে শেখা। তুমি সম্পূর্ণ সুস্থ প্রকৃতিস্থ মানুষ স্বভাবের রস্যে দিব্যি টসটস করছো। যেমনি স্বভাবের ডাক শুনেছ, অমনি তোমার সমস্ত রক্ত মাংস সাড়া দিতে শুরু করেছে। এতদিন এরা তোমার কানে যে মন্ত্র দিয়েছে, সেই মায়া মন্ত্র জালে তোমাকে ধরে রাখতে পারবে কেন? তুমি যে জীবনের আগুনের তেজে শিরায় শিরায় জ্বলছ, আমি কি জানি নে? তোমাকে সাধু কথার ভিজে গামছা জড়িয়ে ঠান্ডা রাখবে আর কতদিন? আমি বললাম, পৃথিবীতে দুর্বল লোকের সংখ্যাই বেশি। তারা নিজের প্রাণ বাঁচাবার জন্য ওই রকমের মন্ত্র দিন রাত পৃথিবীর কানে আউড়ে আউড়ে সবল লোকের কান খারাপ করে দিচ্ছে। স্বভাব যাদের বঞ্চিত করে কাহিল করে রেখেছে, তারাই অন্যের স্বভাবকে কাহিল করবার পরামর্শ দেয়। মুখী বললে, আমরা মেয়েরাও তো দুর্বলের ষড়যন্ত্রে আমাদের তো যোগ দিতে হবে। আমি হেসে বললুম, কে বললে দুর্বল? পুরুষ মানুষ তোমাদের অবলা বলে স্তুতিবাদ করে 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 তোমাদের লজ্জা দিয়ে দুর্বল করে রেখেছে। আমার বিশ্বাস তোমরাই সবল। তোমরা পুরুষের মন্ত্রে গড়া দুর্গ ভেঙে ফেলো। তোমরা পুরুষের মন্ত্রে গড়া দুর্গ ভেঙে ফেলে ভয়ঙ্করী হয়ে মুক্তি লাভ করবে, এ আমি লিখে পড়ে দিচ্ছি। বাইরের পুরুষরা হাঁকডাক করে বেড়ায়, কিন্তু তাদের ভিতরটা তা দেখেছ? তারা অত্যন্ত বদ্ধজীব। আজ পর্যন্ত তারাই তো নিজের হাতে স্বাস্থ্য গড়ে নিজেকে বেঁধেছে, নিজেকে ফুয়ে আগুনে মেয়েজাতকে সোনার শিকল বানিয়ে অন্তরে বাইরে আপনাকে জড়িয়েছে। এমনি করে নিজের ফাঁদে নিজেকে বাঁধবার অদ্ভুত ক্ষমতা যদি পুরুষের না থাকতো, তাহলে পুরুষকে আজ ধরে রাখত কি? নিজের তৈরি ফাঁদে পুরুষের সবচেয়ে বড় উপাস্য দেবতা, তাকেই পুরুষ নানা রঙে রাঙিয়েছে, নানা সাজে সাজিয়েছে, নানা নামে পূজা দিয়েছে। কিন্তু মেয়েরা, তোমরা দেহ দিয়ে মন দিয়ে পৃথিবীতে রক্ত মাংসের বাস্তবকে চেয়েছ, বাস্তবকে জন্ম দিয়েছ, বাস্তবকে পালন করেছ। মক্ষী শিক্ষিত মেয়ে, সহজে তর্ক করতে ছাড়ে না। সে বললে, তাই যদি সত্য হতো তাহলে পুরুষ কি মেয়েকে পছন্দ করতে পারত? আমি বললাম, মেয়েরা সেই বিপদের কথা জানে। তারা জানে পুরুষ জাতটা স্বভাবত ফাঁকি ভালোবাসে, সেই জন্য তারা পুরুষের কাছে থেকেই কথা ধার করে ফাঁকি সেজে পুরুষকে ভোলাবার চেষ্টা করে। তারা জানে খাদ্যের চেয়ে মদের দিকে স্বভাব মাতাল পুরুষ জাতটার ঝোঁক বেশি। এই জন্যই নানা কৌশলে নানাভাবে ভঙিয়ে তারা নিজেকে মদ বলেই চালাতে চায়। আসলে তারা যে খাদ্য, সেটা যথাসাধ্য গোপন করে রাখে। মেয়েরা বস্তুতন্ত্র, তাদের কোনো মোহের উপকরণের দরকার করে না। পুরুষের জন্য হয়তো যত রকম বেরকম মোহের আয়োজন। মেয়েরা মোহিনী হয়েছে নেহাত দায়ে পড়ে। মক্ষী বললে, তবে এ মোহ ভাঙতে চান কেন? আমি বললাম, স্বাধীনতা চাই বলে। দেশেও স্বাধীনতা চাই, মানুষের সঙ্গে সম্বন্ধে স্বাধীনতা চাই। দেশ আমার কাছে অত্যন্ত বাস্তব, সেই জন্য আমি কোনো নীতিকতা ধোয়ায় তাকে একটুকু আড়াল করে দেখতে পারবো না। আমার কাছে অত্যন্ত বাস্তব, তুমি আমার কাছে অত্যন্ত বাস্তব। সেই জন্য মাঝখানে কেবল কতকগুলো কথা ছড়িয়ে মানুষের কাছে মানুষকে দুর্বোধ করে তুলবার ব্যবসায় আমি একটুকু পছন্দ করিনি। আমার মনে ছিল যে লোক ঘুমোতে চলছে, তাকে হঠাৎ চমকিয়ে দেওয়া কিছু নয়। কিন্তু আমার স্বভাবটা যে দুর্দাম ধীরে সুস্থে চলা আমার চাল নয়। জানি যে কথা সেদিন বললুম, তার ভঙ্গিটা, তার সুরটা বড় সাহসিক। জানি এরকম কথার প্রথম আঘাত কিছু দুঃসহ, কিন্তু মেয়েদের কাছে সাহসিকেরই জয়। পুরুষরা ভালোবাসে ধোয়াকে আর মেয়েরা ভালোবাসে বস্তুকে। সেজন্য পুরুষ পুজো করতে ছোটে আর নিজের আইডিয়ার অবতারকে, আর মেয়েরা তাদের সমস্ত অর্ঘ এনে হাজির করে প্রবলের পায়ের তলায়। আমাদের কথাটা ঠিক যখন গরম হয়ে উঠতে চলছে, এমন সময় আমাদের ঘরের মধ্যে নিখিলের ছোটবেলাকার মাস্টার চন্দ্রনাথবাবু এসে উপস্থিত। মোটের ওপর পৃথিবী জায়গাটা বেশ ভালোই ছিল, কিন্তু এই সব মাস্টার মশাইদের উৎপাতে এখন থেকে বাস উঠতে ইচ্ছে করে। নিখিলেশের মতো মানুষ মৃত্যুকাল পর্যন্ত এই সংসারটাকে স্কুল বানিয়ে রেখে দিতে চায়। বয়স হলো,
তবু স্কুল পিছন পিছন চলল। সংসারে প্রবেশ করলে সেখানেও স্কুল এসে ঢুকলো। উচিত মরবার সময়ে স্কুল মাস্টারিকে সহমরণে টেনে নিয়ে যাওয়া। সেদিন আমাদের আলাপের মাঝখানে অসময়ে সে মূর্তিমান স্কুল এসে হাজির। আমাদের সকলেরই ধাসের মধ্যে এক জায়গায় একটা ছাত্র বাসা করে আসে বোধ করি। আমি যে এহেন দুর্বৃত্ত, আমিও কেমনে থমকে গেলুম। আর আমাদের মক্ষী, তার মুখ দেখেই মনে হয় সে এক মুহূর্তে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী হয়ে একেবারে প্রথম সারে গম্ভীর হয়ে বসে গেল। তার হঠাৎ যেন মনে পড়ে গেল পৃথিবীতে পরীক্ষায় উত্তীর্ণ হবার একটা দায় আছে। এক একটা মানুষ রেলের পয়েন্টসম্যানের মতো পথের ধারে বসে থাকে, তার ভাবনার গাড়িকে খামোকা এক লাইন থেকে আরেক লাইনে চালান করে দেয়। চন্দ্রনাথ বাবু ঘরে ঢুকে সংকুচিত হয়ে ফিরে যাবার চেষ্টা করেছিলেন। মাফ করবেন, আমি কথাটা শেষ করতে না করতে মক্ষী তার পায়ের কাছে নত হয়ে প্রণাম করলে আর বললে, মাস্টারমশাই যাবেন না, আপনি বসুন। সে যেন ডুব জলে পড়ে গেছে। মাস্টারমশাইয়ের আশ্রয় চাই। ভীরু, কিংবা আমি হয়তো ভুল বুঝেছি, এর ভিতর হয়তো একটা ছলনা আছে, নিজের দাম বাড়াবার ইচ্ছা। মক্ষী হয়তো আমাকে আড়ম্বর করে জানাতে চায় যে তুমি ভাবছো তুমি আমাকে অভিভূত করে দিয়েছো, কিন্তু তোমার চেয়ে চন্দ্রনাথ বাবুকে আমি ঢের বেশি শ্রদ্ধা করি, তাই করো না। মাস্টারমশাইদের তো শ্রদ্ধা করতেই হবে। আমি তো মাস্টারমশাই নই, আমি ফাঁকা শ্রদ্ধা চাইনি। আমি তো বলেইছি ফাঁকিতে আমার পেট ভরবে না, আমি বস্তু চিনি। চন্দ্রনাথ বাবু স্বদেশীর কথা তুললেন। আমার ইচ্ছে ছিল তাকে একটানা বকে যেতে দেব, কোনো জবাব করব না। বুড়ো মানুষকে কথা কইতে দেওয়া ভালো, তাতে তাদের মনে হয় তারাই বুঝি সংসারের কলে দম দিচ্ছে। বেচারারা জানতে পারে না তাদের রসনা যেখানে চলছে সংসার তার থেকে অনেক দূরে চলছে। প্রথমে খানিকটা চুপ করিয়েছিলুম, কিন্তু সন্দীপ প্রচণ্ডের ধৈর্য আছে, এ বদনাম তার পরম শত্রুরাও দিতে পারবে না। চন্দ্রনাথ বাবু যখন বললেন, দেখুন আমরা কোনোদিনই চাষ করিনি, আজ এখনই হাতে হাতে ফসল পাবো এমন আশা যদি করি তবে আমি থাকতে পারলুম না। আমি বললুম, আমরা তো ফসল চাইনি, আমরা বলি মা ফলেষু কদাচন। চন্দ্রনাথবাবু আশ্চর্য হয়ে গেলেন, বললেন, তবে আপনারা কি চান? আমি বললুম, কাটা গাছ, যার আবাদে কোনো খরচ নেই। মাস্টারমশাই বললেন, কাটা গাছ পরের রাস্তা কেবল বন্ধ করে না, নিজের রাস্তাতেও সে জঞ্জাল। আমি বললুম, ওটা হলো স্কুলে পড়াবার নীতি বচন, আমরা তো খড়ি হাতে বোর্ডে বচন লিখছি নে, আমাদের বুক জ্বলছে, এখন সেটাই বড় কথা। এখন আমরা পরের পায়ের তোলার কথা মনে রেখে পথে কাটা দেব, তারপরে যখন নিজের পায়ে বিঁধবে তখন না হয় ধীরে সুস্থে অনুতাপ করা যাবে। সেটা এমন কি বেশি, মরবার বয়স যখন হবে তখন ঠান্ডা হবার সময় হবে, যখন জ্বলুনির বয়স তখন ছটফট করাটাই শোভা পায়। চন্দ্রনাথবাবু একটু হেসে বললেন, ছটফট করতে চান করুন, কিন্তু সেটিকে বীরত্ব কিংবা কৃতিত্ব মনে করে নিজেকে বাহাবা দিবেন না। পৃথিবীতে যে জাত আপনার জাতকে বাঁচিয়েছে তারা ছটফট করেনি, তারা কাজ করেছে। কাজটাকে যারা বারবার বাঘের মতো দেখে এসেছে তারাই আচমকা ঘুম থেকে জেগে উঠে মনে করে অকাজের অপর দিয়ে তারা তাড়াতাড়ি সংসারে তরে যাবে। খুব একটা কড়া জবাব দেবার জন্যই যখন কোমর বেঁধে দাঁড়াচ্ছি এমন সময় নিখিল এলো। চন্দ্রনাথবাবু উঠে মক্ষীর দিকে চেয়ে বললেন, আমি এখন যাই মা, আমার কাজ আছে। তিনি চলে যেতেই আমি আমার সেই ইংরেজি বইটা দেখিয়ে নিখিলকে বললুম, মক্ষী রানীকে বইটার কথা বলেছিল। পৃথিবীতে 15.5 আনা মানুষের মিথ্যের দ্বারা ফাঁকি দিতে হয়, আর এই স্কুল মাস্টারের চিরকেলে ছাত্রটিকে সত্যের দ্বারা ফাঁকি দেওয়া সহজ। নিখিলকে জেনে শুনে ঠকতে দিলেই তবে ও ভালো করে ঠকে, তাই ওর সঙ্গে দেখা বিনতির খেলায় ভালো খেলা। নিখিল বইটার নাম পড়ে দেখে চুপ করে রইল। আমি বললাম, মানুষ নিজের এই বাসের পৃথিবীটাকে নানান কথা দিয়ে ভারী অস্পষ্ট করে তুলেছে। এইসব লেখকেরা ঝাঁটা হাতে করে উপরকার ধুলো উড়িয়ে দিয়ে ভিতরকার বস্তুটাকে স্পষ্ট করে তোলবার কাজে লেগেছে। তাই আমি বলেছিলুম, এই বইটা তোমার পড়ে দেখা ভালো। নিখিল বললে, আমি পড়েছি। আমি বললুম, তোমার কি বোধ হয়? নিখিল বললে, এরকম বই নিয়ে যারা সত্য ভাবতে চায় তাদের পক্ষে ভালো, ফাঁকি দিতে চায় তাদের পক্ষে বিষ। আমি বললাম, তার অর্থটা কি? নিখিল বললে, দেখো, আজকের দিনে সমাজে যে লোক
এমন কথা বলে যে নিজের সম্পত্তিতে কোনো মানুষের একান্ত অধিকার নেই। সে যদি নির্লোভ হয় তবে তার মুখ থেকে এ কথা সাজে, আর সে যদি স্বভাবত চোর হয় তবে কথাটা তার মুখে ঘোর মিথ্যে। প্রবৃত্তি যদি প্রবল থাকে তবে এসব বইয়ের ঠিক মানে পাওয়া যাবে না। আমি বললাম, প্রবৃত্তি তো প্রকৃতির সেই গ্যাস পোস্ট যার আলোতে আমরা এসব রাস্তার খোঁজ পাই। প্রবৃত্তিকে যারা মিথ্যে বলে তারা চোখ উপড়ে ফেলেই দিব্য দৃষ্টি পাবার দুরাশা করে। নিখিল বললে, প্রবৃত্তিকে আমি তখনই সত্য বলে মনে মানি যখন তার সঙ্গে সঙ্গেই নিবৃত্তিকেও সত্য বলি। চোখের ভিতরে কোনো জিনিস গুজে দেখতে গেলে চোখেই নষ্ট করি দেখতেও পাইনি। প্রবৃত্তির সঙ্গেই একান্ত জড়িয়ে যারা সব জিনিস দেখতে চায় তারা প্রবৃত্তিকে বিকৃত করেও সত্যকে দেখতে পায় না। আমি বললুম, দেখো নিখিলেশ, ধর্মনীতির সোনা বাঁধানো চশমার ভিতর দিয়ে জীবনটাকে দেখা তোমার একটা মানসিক বাবুগিরি। এই জন্যই কাজের সময় তুমি বাস্তবকে ঝাপসা দেখো, কোনো কাজ তুমি জোরের সঙ্গে করতে পারো না। নিখিল বললে, জোরের সঙ্গে কাজ করাটাকেই আমি কাজ করা বলিনি, তবে মিথ্যা তর্ক করে কি হবে? এসব কথা নিষ্ফল বকতে গেলে এর লাবণ্য নষ্ট হয়। আমার ইচ্ছে ছিল মুখী আমাদের তর্কে যোগ দেয়। সে এ পর্যন্ত একটি কথা না বলে চুপ করে বসেছিল। আজ হয়তো আমি তার মনটাকে কিছু বেশি নাড়া দিয়েছি, তাই মনের মধ্যে দ্বিধা লেগে গেছে। স্কুল মাস্টারের কাছে পাঠ বুঝে নেবার ইচ্ছে হচ্ছে। কি জানি আজকের মাত্রাটা অতিরিক্ত বেশি হয়েছে কিনা, কিন্তু বেশ করে নাড়া দেওয়াটা দরকার। চিরকাল যেটাকে অনর বলে মন নিশ্চিন্ত আছে সেটা যে নড়ে, এটি গোড়ায় জানা চাই। নিখিলকে বললাম, তোমার সঙ্গে কথা হয়ে ভালোই হলো। আমি আরেকটু হলে এই বইটা মক্ষীরানীকে পড়তে দিচ্ছিলাম। নিখিল বললে, তাতে ক্ষতি কি? ও বই যখন আমি পড়েছি তখন বিমলই বা পড়বে না কেন? আমার কেবল একটি কথা বুঝিয়ে বলবার আছে, আজকাল ইউরোপ মানুষের সব জিনিসকেই বিজ্ঞান তরফ থেকে যাচাই করছে। এমনিভাবে আলোচনা চলছে মানুষ পদার্থটা কেবলমাত্র দেহতত্ত্ব কিংবা জীবতত্ত্ব কিংবা মনস্তত্ত্ব কিংবা বড়জোর সমাজতত্ত্ব, কিন্তু মানুষ যে তত্ত্ব নয়, মানুষ যে সব তত্ত্বকে নিয়ে, সব তত্ত্বকে ছাড়িয়ে অসীমের দিকে আপনাকে মেলে দিচ্ছে। দোহাই তোমাদের, সে কথা ভুলো না। তোমরা আমাকে বলো আমি স্কুল মাস্টারের ছাত্র, আমি নই সে তোমরা। মানুষকে তোমরা সায়েন্সের মাস্টারের কাছ থেকে চিনতে চাও, তোমাদের আত্মরক্ষার কাছ থেকে নয়। আমি বললাম, নিখিল, আজকাল তুমি এমন উত্তেজিত হয়ে আছো কেন? সে বললে, আমি যে স্পষ্ট দেখছি তোমরা মানুষকে ছোট করছো, অপমান করছো। কোথায় দেখেছো? হাওয়ার মধ্যে, আমার বেদনার মধ্যে, মানুষের মধ্যে। যিনি সবচেয়ে বড়, যিনি তাপস, যিনি সুন্দর, তাকে তোমরা কাঁদিয়ে মারতে চাও। এ কি তোমার পাগলামির কথা? নিখিল হঠাৎ দাঁড়িয়ে বললে, দেখো সন্দীপ, মানুষ মরণান্তিক দুঃখ পাবে কিন্তু তবু মরবে না, এই বিশ্বাস আমার দৃঢ় আছে। তাই আমি সব সইতে প্রস্তুত হয়েছি, জেনে শুনে বুঝে সুঝে। এ কথা বলে সে ঘরের দিকে বেরিয়ে চলে গেল। আমি অবাক হয়ে তার এই কাণ্ড দেখছি। এমন সময় হঠাৎ একটা শব্দ শুনে দেখি টেবিলের উপর থেকে দুটো তিনটে বই মেঝের উপরে পড়লো, আর মক্ষীরানীর তস্তপদে আমার থেকে যেন একটু দূর দিয়ে চলে গেল। অদ্ভুত মানুষ ওই নিখিলেশ। ও বেশ বুঝেছে ওর ঘরের মধ্যে একটা বিপদ ঘনিয়ে এসেছে, কিন্তু তবুও আমাকে ঘাট ধরে বিধি করে দেয় না কেন? আমি জানি ও অপেক্ষা করে আছে বিমল কি করে। বিমল যদি ওকে বলে তোমার সঙ্গে আমার জোর মেলেনি, তবেই ও মাথা হেঁট করে মৃদুস্বরে বলবে, তাহলে দেখছি ভুল হয়ে গেছে। ভুলকে ভুল বলে মানলেই সবচেয়ে বড় ভুল করা হয়, এ কথা বুঝবার ওর নেই। আইডিয়ায় মানুষকে যে কত কাহিল করে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত হলো নিখিল। ওরকম পুরুষ মানুষ আর দ্বিতীয় দেখিনি। নিতান্তই প্রকৃতির একটা খেয়াল। ওকে নিয়ে একটা ভদ্র রকমের গল্প কি নাটক গড়াও চলে না, ঘর করা তো দূরের কথা। তারপরে মক্ষী বেশ বোধ হচ্ছে আজকে ওর ঘোর ভেঙে গেছে। ও যে কোন স্রোতে ভেসেছে হঠাৎ আজ সেটা বুঝতে পেরেছে। এখন ওকে জেনে শুনে হয় ফিরতে হবে নয় এগোতে হবে। তা নয়, এখন থেকে ও একেবারে এগোবে, একবার পেছোবে, তাতে আমার ভাবনা নেই। কাপড়ে যখন আগুন লাগে তখন ভয়ে যতই ছুটোছুটি করে আগুন ততই বেশি জ্বলে ওঠে। ভয়ের ধাক্কাতে ওর হৃদয়ের বেগ আরো বেশি বেশি করে বেড়ে উঠবে। আরও তো এমন দেখেছি,
সে তো বিধবা কুসুম ভয়েতে কাঁপতে কাঁপতে আমার কাছে এসে ধরা দিয়েছিল। আর আমাদের হোস্টেলের কাছে যে ফিরিঙ্গি মেয়ে ছিল, সে আমার উপরে রাগ করলে একদিন মনে হতো সে আমাকে রাগে যেন ছিঁড়ে ফেলে দেবে। সেদিনকার কথা আমার বেশ মনে আছে, যেদিন সে চিৎকার করে যাও যাও বলে আমাকে ঘর থেকে জোর করে তাড়িয়ে দিল। তারপরে যেমনই আমি চৌখাটের বাইরে পা বাড়িয়েছি, অমনি সে ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মেঝেতে মাথা টুকরে টুকরে মূর্ছিত হয়ে পড়ল। ওদের আমি খুব জানি, রাগ বলো, ভয় বলো, লজ্জা বলো, ঘৃণা বলো, এই সমস্ত ওই জ্বালানি কাঠের মতো ওদের হৃদয়ের আগুনকে বাড়িয়ে তুলে পুরো ছাই হয়ে যায়। যে জিনিস এই আগুনকে সামলাতে পারে সে হচ্ছে আইডিয়াল। মেয়েদের সে বলাই নেই। ওরা পুণ্যি করে তীর্থ করে গুরু ঠাকুরের পায়ের কাছে গড় হয়ে পরে প্রণাম করে। আমরা যেমন করে আপিস করি, কিন্তু আইডিয়ার ধার দিয়ে যায় না। আমি নিজের মুখে ওকে বেশি কিছু বলবো না। এখনকার কালের কতগুলো ইংরেজি বই ওকে পড়তে দেব। ও ক্রমে ক্রমে বেশ স্পষ্ট করে বুঝতে পারুক যে প্রবৃত্তিকে বাস্তব বলে স্বীকার করা ও শ্রদ্ধা করাই আমার মডার্ন। প্রবৃত্তিকে লজ্জা করা সংযমে বড় জানাটা মডার্ন নয়, মডার্ন। এই কথাটার যদি আশ্রয় পায় তাহলে ও জোর পাবে, কেননা ওদের তীর্থ চাই, গুরু ঠাকুর চাই, বাধা সংস্কার চাই, শুধু আইডিয়া ওদের কাছে ফাঁকা। যাই হোক, এই নাট্যটা পঞ্চম অঙ্ক পর্যন্ত দেখা যাক। এই কথা জাগ করে বলতে পারবো না, আমি কেবলমাত্র দর্শক। উপরের তলায় রয়্যাল সিটে বসে মাঝে মাঝে কেবল হাততালি দিচ্ছি। বুকের ভিতর টান পড়ছে থেকে থেকে শিরগুলো ব্যথিয়ে উঠছে। রাত্রে বাতি নিভিয়ে বিছানায় যখন শুই, তখন এইটুকু ছোঁয়া, এতটুকু চাওয়া, এতটুকু কথা অন্ধকারবর্তী করে কেবলই ঘুরে ঘুরে বেড়ায়। সকালে ঘুম থেকে উঠে মনের ভিতরটা একটা পুলক ঝিলমিল করতে থাকে। মনে হয় যেন রক্তের সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে একটা সুরের ধারা বইছে। এই টেবিলের উপরকার ফটো স্টেডে নিখিলের ছবির পাশে মক্ষীর ছবি ছিল। আমি সে ছবিটি খুলে নিয়েছিলাম। কাল মক্ষীকে সে ফাঁকটা দেখিয়ে বললুম, কৃপণের কৃপণতার দোষে চুরি হয়, অতএব এই চুরির পাপটা কৃপণে চোরে ভাগাভাগি করে নেওয়াই উচিত। কি বলেন? মক্ষী একটু হাসলে, বললে, ও ছবিটা তো তেমন ভালো ছিল না। আমি বললুম, কি করা যাবে, ছবি তো কোনো মতেই ছবির চেয়ে ভালো হয় না। ও যা তাই নিয়ে সন্তুষ্ট থাকবো। মক্ষী একখানা বই খুলে পাতা উল্টাতে লাগলো। আমি বললুম, আপনি যদি রাগ করেন, আমি ওর ফাঁকটা কোনো রকম করে ভরিয়ে দেব। আজ ফাঁকটা ভরিয়েছি। আমার এই ছবিটা অল্প বয়সের, তখনকার মুখটা কাঁচা কাঁচা, মনটা সেই রকম ছিল। তখনও ইহকাল পরকালের অনেক জিনিস বিশ্বাস করতুম। বিশ্বাসে ঠকাই বটে, কিন্তু ওর একটা মস্ত গুণ, এই ওতে উপর একটা লাবণ্য দেয়। নিখিলের ছবির পাশে আমার ছবি রইল, আমরা দুই বন্ধু। এই ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের চতুর্থ পর্ব, সন্দীপের আত্মকথা। এই অংশে আমরা সন্দীপের নিজের দৃষ্টিভঙ্গি থেকে তার চিন্তা, আদর্শ এবং ব্যক্তিত্বকে কাছ থেকে দেখলাম। তার কথার মাধ্যমে বোঝা যায় সে যেমন প্রভাবশালী বক্তা, তেমনি নিজের স্বার্থ পূরণে মানুষের আবেগকে ব্যবহার করতে দ্বিধাবোধ করে না। এই পর্ব আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, দেশপ্রেম আর ব্যক্তিগত স্বার্থের সীমারেখা কোথায়? আদর্শের আড়ালে লুকোনো সত্যটা আমরা কতটা বুঝতে পারি? পরবর্তী পর্বগুলোতে এই দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠবে এবং গল্প ধীরে ধীরে নতুন মন নেবে। আপনাদের যদি এই পাঠ দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এমন সাহিত্যভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।